প্রিয় বন্ধুরা, সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান বিজয়ের গল্প। আজকে বিজয়ের গল্পে আমি এমন একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাকে হাজির করব এবং ওনার এই বিজয়ের স্মৃতিগুলো আপনাদের সামনে আমরা শেয়ার করব। আমার খুব প্রিয় মানুষ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান জনাব AKM তাসলিম উদ্দিন সাহেব। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকের আমাদের অনুষ্ঠানে বিজয়ের গল্পে আপনাকে শুভেচ্ছা জানাই এবং আপনার প্রতি আমার প্রত্যেকটা দর্শক বিনম্র শ্রদ্ধা, যেহেতু আপনার জাতির শ্রেষ্ঠ সন্তান। তো আপনার নামটা যদি একটু নিজের মুখে শোনাতেন। আমার নাম AKM তসলিম উদ্দিন। আচ্ছা, আপনার বাড়ি কোথায় এবং বাবা মা? আমি ছোট থেকেই বড় হয়েছি, যেহেতু বাবা চাকরি করতেন পোস্টাল ডিপার্টমেন্টে, তো PNT কলোনিতে আমরা থাকতাম আর কি ছোট থেকেই বড় হওয়া পর্যন্ত, এবং মুক্তিযুদ্ধে যাওয়াটাও সেই কলোনি থেকেই আর কি গেছিলাম আর কি। আচ্ছা, আপনাদের এই কলোনিতে তো অনেক মুক্তিযোদ্ধারা ছিলেন, ইভেন আজম খান থেকে শুরু করে অনেকে। আজম খান ওনারা ছিলেন কমলাপুরে, আমরা ছিলাম TNT কলোনি বলে আর কি। এখানে আমরা 7-8 জনের মতন অলটুগেদার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম ছিল সিরাজুল হক। উনি পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করতেন, লাস্ট অফিস সুপারিনটেন্ডেন্ট হিসাবে রিটায়ার্ড করেন আর কি। তো এই আপনাদের জন্মস্থান কোথায় আপনার? আমার জন্মস্থান নোয়াখালীর রায়পুর থানায়। তো ছোট থেকেই আমরা ঢাকাতে, যেহেতু বাবা চাকরি করতেন, মানে সেই সময় আপনাকে ঢাকায় বলা যায়। আমরা ঢাকাতেই বড় হয়েছি আর আচ্ছা, কি। তারপর পড়াশোনা কি এখানে TNT স্কুল? ঢাকাতেই করছি এবং তারপরে ম্যাট্রিক পাশ করার পরে এরপরে আমার চাকরি হয়ে যায় আর কি। সেটা ছিল পাকিস্তান গোয়েন্দা বাহিনী, যেটা ছিল CIB, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো, এই ডিপার্টমেন্টে চাকরি করি। তো আমরা চাকরির আগে একটু শৈশবের কথা বলবো, কারণ শৈশবে যে একটা দুষ্টুমি থাকে বন্ধু বান্ধব মিলে, এটা TNT কলোনি যেমন গ্রামে যেমন হতো, শহরে তো এরকম একটা খেলাধুলা এরকম ছিল। কলোনিতে আমরা যেহেতু ছোট থেকেই, তো শৈশবকালটা আপনার ফুটবল, ক্রিকেট, তারপরে বক্সিং, লাফালাফি, বিভিন্ন কানামাছি, ওই ডান্ডাগুলি, বিভিন্ন, তারপর ঘুড়ি উড়ানো, এগুলি সবই ছিল মানে যা শৈশবে থাকার কথা। আপনার তখন যেমন ফুটবল খেলার এত মাঠ টাট ছিল, এখন তো অত মাঠ বা এত খালি জায়গা নাই না। তো সেই ক্ষেত্রে আপনারা একটা সুন্দর পরিবেশ পেয়েছেন তখন। অবশ্যই, আমরা সেই সময় মানে ঘনবসতি অতটা ছিল না। আচ্ছা, এরপরে আসলেন, তারপরে স্কুল, চাকরি পেয়ে গেলেন। জি জি। আচ্ছা, এখন এরপরে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল। জি, আমি 69-এ চাকরিতে জয়েন করি। তো মোটামুটি দেশের রাজনৈতিক আন্দোলনটাও সেই মানে সেই থেকেই মোটামুটি একটু বড় আকারের দিকে ধারণ করতেছিল, এবং বঙ্গবন্ধু তখন তো আগরতলা মামলার জেলে, উনাকে হত্যা করার কনস্পিরেসি চলতেছিল। তো আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার উনাকে প্যারোলে মুক্তি দিতে চেয়েছিলেন, এটা উনি রাজি না হওয়াতে পরে উনাকে বিনা শর্তেই মুক্তি দিয়ে নির্বাচন দিল আর কি। তো সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পরে এরপরেই শুরু হয় পাকিস্তানিদের মানে ষড়যন্ত্রের মানে তারা জাল বিছাতে থাকে এবং তারা ক্ষমতা হস্তান্তর করতে চায় না। কোনো অবস্থাতেই তারা করতে রাজি না হয়ে তারা ষড়যন্ত্র করতে থাকে। তো সেইটার সুবাদেই আজকের স্বাধীনতা, আমরা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু তখন বলছিলেন যে, বিশেষ করে এই মার্চের 7 তারিখে যে ভাষণ দিলেন, তো সেইখানে উনি ওনার স্পষ্ট বক্তব্যগুলো বলে দিয়ে গেছেন যে, তোমাদের কাছে অনুরোধ রইল, তোমাদের কাছে যা আছে তাই নিয়েই তোমরা ঝাঁপায়া পড়বে। তো 25শে মার্চ রাতে যে ঘটনাটা ঘটে, সেটার থেকেই আমরা তখন আর স্থির থাকতে পারি নাই, আমরা তখন মুক্তিযুদ্ধের দিকে চলে যাই আর কি। তো সেখানে আমরা মুক্তিযুদ্ধে যাওয়া,
যে মুক্তিযুদ্ধে যারা গেছে এর মধ্যে অনেকে ধরা পড়ছে, মারা পড়ছে। আচ্ছা, আমরা আমরা যাব, ওই প্রসঙ্গে যাব। তারপরে বঙ্গবন্ধুর ডাকে আপনার মুক্তিযুদ্ধে গেলেন। তা আপনি মানে কোন মাসের দিকে যুদ্ধে গেলেন আপনি? আমি এখানে একটু বলা দরকার যে আমি মুক্তিযুদ্ধে গেছি মোটামুটি মাঝামাঝির দিকে, অর্থাৎ আমি জুলাইতে গেছিলাম। এর আগে এর কারণ ছিল যে মুক্তিযুদ্ধে যাওয়ার আগে মুক্তিযুদ্ধে যারা পরিচিতর ভিতরে যেতে চাইতো এদেরকে কিছুটা সহযোগিতাও করতাম অর্থনৈতিকভাবে। যেহেতু আপনি এই সময়টা চাকরি করতেন। জি, তো তো সেই সময় তাদেরকে সহযোগিতা করতাম, এবং আমি যেহেতু পাকিস্তান গোয়েন্দা বাহিনীতে চাকরি করতাম, তো সেই সুবাদে যে গোপন তথ্যগুলো ছিল এইগুলো মোটামুটি যেগুলো আমি জানতাম। তো আবার স্বাধীন বাংলা বেতারের দুটো ছেলের সাথে আমার অলৌকিকভাবে পরিচয় হয়ে যায়। তো এরা তখন, আমার একটা স্টুডিও ছিল ফকিরাপুলে ডিআইটি রোডে, স্টুডিও কল্পনা। তো সেই স্টুডিওতে ওরা আসলে আমি এই খবরগুলো তাদেরকে দিতাম। তো দেওয়ার পরে এই খবরগুলো তখন স্বাধীন বাংলা বেতার থেকে যখন প্রচার হইতো তখন আমার কাছেও ভালো লাগতো, এবং নিজেকে অংশগ্রহণে সহযোগিতা করার জন্য আমার কাছে ভালো লাগতো। তো কিন্তু ওই শেষের দিকে মানে এক বন্ধু, সে এখন জার্মানে অবস্থান করে, তো তারা মুক্তিযুদ্ধে যাবে, তখন বলতেছে আমাকে এমনি মামা বন্ধু, কিন্তু মামা সম্পর্ক করছিল। তো সে মামা বলে বললো কি, মামা সবাই যে তুমি মরণের ভিতরে পাঠাইতেছ, তুমি এইখানে তো আরামে আছো। তো এই কথাটা আমার একটু কষ্ট করে, যে আসলে তো কথাটা ঠিকই, যে সবাই তো মৃত্যুর মুখে আমি পাঠাচ্ছি, অথচ আমি এখানে আছি। তো তখন আমি বললাম যে না ঠিক আছে, আমিও যাবো, তোরা কবে যাবি? তো তখন ওরা যে প্রোগ্রাম করলো ওদের সাথে তখন শরিক হওয়ার জন্য আমি যাওয়ার জন্য স্থির হইলাম। তো এরপরে যারা ওই স্বাধীন বাংলা বেতার, ওরা বলতেছে যে না আপনি যাইয়েন না, আপনি চলে গেলে হ্যাঁ আমি এই খবরগুলি তো পাবো না। আমি বললাম যে না, আমি অল্টারনেটিভ একটা লোক দিয়ে যাব, সে তোমাদেরকে সহযোগিতা করবে। তো এরপরে যাই হোক তাদেরকে বুঝিয়ে আমি অন্য লোক দিয়ে আমি চলে গেলাম ওদের সাথে। তো রাত্রে যখন আমি ঘরে আমার জামা কাপড় গোছাচ্ছি, তো সেই সময় মা টের পাইছে। তো মা টের পেয়ে তখন মা বলতেছে যে আব্বাকে যে ও তো চলে যাবো গা। তো বাবাকে খুব ভয় পাইতাম এমনি। তো বাবা তখন বলতেছে না বাবা তুমি যাইও না, মুক্তিযুদ্ধ হইতেছে, দেশে স্বাধীনতা হোক এটা চায়, কিন্তু তার সন্তান জীবন দিবে এটা মানে মনে হয় যে উনি মানে নিতে পারছে না। হ্যাঁ, মানে সব মা বাবা বোধহয় এমন কঠিন সিদ্ধান্তে বোধহয় পারে না, আমি যেটা আমার মা বাবাকে দিয়ে বুঝলাম আর কি। তো আমার বাবাকে আমি এত ভয় পাইতাম, তো যেখানে আমি চেইন স্মোকার ছিলাম, তো সেই সময় তা আমি মানে যখন বললাম যে আব্বা যখন বললো আমাকে যে না তুই যাইস না বাবা, তুই থাক, তো এখন কি করা যায়? তখন আমি বললাম যে না আমি একটু নিচের থেকে আসি। তা আমার বাবা বুঝতে পারছে যে আমি মানে নিচে কেন যেতে চাচ্ছি, তো কাজে কয় না তুই ঘরেই খা, আমি কিছু কমবো না, মানে তখন আমি না যায় আর কি, সেই কারণে। তা আমি তখন বললাম যে না বাবা আমি যাই। তো এরপরে আমি নিচে গেলাম, মানে পুরা জামা কাপড় সব যা আমার ব্যাগ এগুলি ছাড়াই আর কি। তো যে এরপরে আর কি করবো, ফকিরা বলে বাজারে যেয়ে একটা লুঙ্গি কিনলাম। কিনে আমার বন্ধু ছিল মারা গেছে করোনাতে, সাদেক বাচ্চু সিনেমায় অভিনয় করতো, তো এদের বাসায় যায় ওর ছোট বোনকে দিলাম যে আমার লুঙ্গিটা, তখনকার সময় আবার লুঙ্গি মানে ওই সেলাই করতে হইতো, তাই না ওটা দিলাম যে এটা সেলাই করে দে। তো সেলাই করে দিল। তখন ওর কাছে আমি একটা চিঠি লিখে গেছিলাম আমার মা বাবাকে দেওয়ার জন্য যে আমি চলে গেছি, তো যদি আমার অফিস থেকে তোমাদেরকে চার্জ করে তখন তোমরা বলবা উল্টা যে অফিসকে যে না সে তো ডিউটিতে গেছে, তো বরঞ্চ তোমরা জানো আমার ছেলে কোথায়, এই বলে করতে আর এই চিঠিটা ছিঁড়া ফেলাই দিতে। এটা বলে আমি ওর কাছে রেখে গেছিলাম।
আর আমার এক বন্ধুর বাসায় যে আমি রাত্রে ছিলাম। তো যাই হোক, সকালবেলা সেখান থেকে আমরা ওই কমলাপুরে বিআরটিসির বাসে করে 4 বন্ধু আমরা চলে গেলাম আর কি। তো সেখান থেকে কুমিল্লার চান্দিনা যে নামছি, সেইখান থেকে একটা রিক্সায় উঠে কিছু দূর যাওয়ার পরে আমতলি বাজার পড়ে, ওইখান থেকে পুরো ভারত পর্যন্ত আমরা হেঁটেই যাই আর কি। আগরতলায় হ্যাঁ, তো এই আগরতলা যাওয়ার পথে এক পর্যায়ে মানে এক পরিচিত বাসাতে আমরা উঠি। সেইখানে আমরা খাওয়া দাওয়ার পরে ওনারা আমাদেরকে রাত্রে যেতে বললো। তো রাত্রে যেতে বলছে, তা আমরা যাওয়ার পথে রাস্তাটা হারায় ফেলাই আর কি। তা হারায় ফেলানোর পরে লোককে জিজ্ঞাসা করার পরে লোক বললো যে আপনারা তো উল্টা রাস্তায় আসছেন, এখন একটা পথ আছে যে এইভাবে যদি যান তাইলে এখানে পানি আছে, আপনারা যদি সাঁতার জানেন তাইলে পানি মানে সাঁতার কাইটা ওইদিকে যেয়ে তারপরে আপনারা আবার রাস্তা পেয়ে যাবেন। তো আমরা তখন স্থির করলাম যে ঠিক আছে, আমরা সাঁতার কাইটে যাবো, 4 জনই সাঁতার জানি। তো কাপড় চোপড় সম্পূর্ণ, রাত্রে তো কেউ দেখবে না, সব খুলেন, মানে কাপড়ই তো সীমিত। তো এটা নিয়ে এরপরে সাঁতার কাইটা আমরা চলে গেছি। যাওয়ার পরে এরপরে ওইখান থেকে যে মানে শেষ পর্যন্ত যাই হোক আমরা আল্লাহর রহমতে ঠিকভাবেই যে আমরা হ্যাঁ ওই বক্সনগর বলে ভারতীয় সীমান্ত, সেইখানে যেয়ে পৌঁছাই আর কি। সেইখান থেকে পরে আমরা বক্সনগর থেকে আগরতলা যেয়ে পৌঁছাই। আগরতলা যাওয়ার পরে সেইখানে রাত্রে আমরা একটা হোটেলে উঠি। সেইখান থেকে পরে ছাত্র নেতা ওনারা থাকতেন, আসম আব্দুর রব এবং অন্যান্য ছাত্র নেতারা শ্রীধর ভিলা বলতো আগরতলায়, সেইখানে যে ওই পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে ওইখান থেকে আমাকে হাঁপানিয়াতে পাঠায় আর কি। তো হাঁপানিয়াতে সেইখানে কিছুদিন থাকার পরে সেইখান থেকে এরপরে ভারতের বাগমারা ট্রেনিং সেন্টারে যাই। সেইখানে 3 সপ্তাহের ট্রেনিংয়ের পরে সেখান থেকে হেডকোয়ার্টার হিসেবে জানি মেলাঘর বলে, সেই মেলাঘরে আসি। আচ্ছা, ওইখানে যে ট্রেনিং করলেন আপনারা বাগমারা, জি, কি ট্রেনিং হলো আপনাদের? সেখানে আপনার মোটামুটি ছোটোখাটো অস্ত্র যা আছে, যেমন ধরেন স্টেন গান, তারপরে 303 রাইফেল, এলএমজি এবং এক্সপ্লোজিভ বোম, এ মোটামুটি আকারে তারা 3 সপ্তাহের ভিতরে যেটা আমাদের হ্যাঁ ওই তো গ্রেনেড বোম আর কি, হ্যান্ড গ্রেনেড বলে এইটা, এগুলো মোটামুটি যা আমাদেরকে শিখেছে। তো আমার কাছে মনে হয় যে আল্লাহর রহমতে আমরা দেশপ্রেমের মানে দেশকে ভালোবাসার ইয়েতে আমরা সফল হইতে পারছি আর কি। তো এরপরে যাই হোক ট্রেনিংয়ের পরে আমরা মেলাঘরে আসি। তো মেলাঘরে আসার পরে আমি যেদিন আসছি তার 2 দিন পরেই আর কি, তো সেইখানে বাংলাদেশের অস্থায়ী সরকার যে তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম সাহেব এবং আতাউল গনি উসমানী সেনাবাহিনী প্রধান আমাদের, তো ওনারা আসবে আমাদের মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আর কি। তো সেইখানে আমি ঠিক তাঁবুটা যেখানে তার পাশেই একটা আম বাগানের মতন আছে, এইখানেই আর কি ওই মিটিংটা হয় আর কি। তো এইখানে তো তখন এইখানে ওই যে আমি যে বন্ধুদেরকে পাঠাইছিলাম, কলোনির থেকে গেছিল, তো এক বন্ধুর সাথে তখন ওইখানে তো দেখা হওয়াতে আমার মনটা খুব আনন্দিত হয়ে গেল, যে ভাবলাম যে সবার সাথে বোধহয় দেখা হবে। তখন ও বলল ওর করুণ কাহিনী যে না, এরা যখন বর্ডার ক্রস করতে যায়, তো ক্রস করতে যাওয়ার পথে এরা 2-3 জন ধরা পড়ে। তো 2-3 জন ধরা পড়ার পরে একে মারতে মারতে মৃত্যু মনে কইরা রাইখা গেছিল সেইখানে। আর অন্য 2 জন মানে তাদের মানে কি বলবো, মানে অমানসিক অত্যাচারের পরে, শারীরিক এবং পাশবিক নির্যাতনের পরে এক পর্যায়ে তারা ওই মানে বেলুচ রেজিমেন্টের লোকগুলি থাকাতে ওরা আবার বলছে যে যা তোদেরকে ছেড়ে দিই, আমি গুলি করব ঠিকই, কিন্তু তোরা ওইভাবে স্টেট দৌড়ে চলে যাইস। তো ওইভাবে তারা চলে আসছে।
তো এর সাথে আর ওদের সাথে দেখা হয় নাই। তো একে আমি পাইছি, তখন আমাকে বললো যে তুমি তো মাত্র ট্রেনিং শেষ করে আসছো, আর আমরা বর্ডারে 1 মাস যুদ্ধ করে আসছি। তো বর্ডারের যুদ্ধটা একটু কঠিন, সেখানে বাংকারের মধ্যে রেখা দেয় যে সেইখানেই খাওয়া দেয়, সেইখানেই প্রস্রাব পায়খানা যা কিছু, মানে ওখান থেকে মুভ করতে পারবে না। তো তুমি এক কাজ করো, ক্যাপ্টেন হায়দার আর কি, পরে মেজর হোসেন, উনার সাথে যোগাযোগ করো, উনার সাথে যোগাযোগ করলে উনি তোমার দেখো কি বলে। তো আমি তখন বললাম যে আমি তো চিনি না উনাকে, আমি তো নতুন গেছি। তখন বলতেছে কয় যে আসামি দেখায় দেয়। তখন ওই যেহেতু ওই প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি ওনারা আসবেন, ভাষণ দিবেন, তো ওইখানে ওই জায়গাটা পরিষ্কার করতেছে এবং ঠিক করতেছে আর কি। তো আমাদের দেখায় দিয়ে বললো এই যে ক্যাপ্টেন হায়দার। তা আমি তখন ক্যাপ্টেন হায়দারকে দেখে বলতেছি যে ওর সাথে আমার চেয়েও বাচ্চা লাগে। তো তুই কি সত্যি কথা কইতেছস? কারণ তুই সত্যি কথা বল, কারণ ও যদি সত্যি ক্যাপ্টেন হায়দার হয়ে থাকে তাহলে তো আমি ওনাকে রেসপেক্ট করব। আমি যেহেতু সরকারি চাকরির থেকে গেছি। তো কইতেছে হ্যাঁ সত্যি। তো এরপরে আমি ওনার স্যালুট দিয়ে পরিচয় দিলাম, আর তখন বললো কোথায় উঠছেন? তা আমি বললাম যে এই যে এই তাঁবুতে। তখন উনি, মানে আমি যে গ্রুপে যোগদান করি আর কি, এটার নাম হলো ক্র্যাক প্লাটুন। তো এই ক্র্যাক প্লাটুনটার অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে আর কি, ধরা পড়ছে, মারা গেছে। তাতে ঢাকায় যে অ্যাটাকটা করবে সেই শক্তিটা একটু দুর্বল ভাইবা। এখন ঢাকার ছেলে খুঁজতেছে, এটা পাওয়া বিরল। আর তারপরে যখন আমি এখন পরিচয় দিছি, এখন উনি তো মনে হয় যে মহা খুশি আর কি। তখন আমার দূর, আপনি এখনই যান, আগে যান, আপনার জামা কাপড় এগুলি নিয়ে আপনি ওই দেখাই দিল যে ওই যে কুড়ে ঘর একটা আছে, ওইখানে যে উঠেন, ওইখানে এগুলি রেখে আসেন, তারপরে আসেন। তো যাই হোক, এইভাবে উনি ইয়ে করলো। এবং এই ক্র্যাক প্লাটুনটা উনি নিজেই ইয়ে করার কথা। তো সেই সময় খালেদ মোশাররফ, যিনি মেজর ছিলেন, ইনি ওই ব্রাহ্মণবাড়িয়ার একটা যুদ্ধে ইনজুর্ড হওয়াতে তখন ওনার উপরে দায়িত্বের চাপটা বেশি পড়াতে তখন এই আমাদেরকে পাঠাইলো এই মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে। আমরা সম্ভবত 85 বা 87 জনের মতন একসাথে আমরা ঢাকাতে এই বাংলাদেশে প্রবেশ করি আর কি। তো প্রবেশ করার পরে এরপরে আমাদের সাথে, যেহেতু আমি শেষের মানে ব্যাচ ছিলাম, তো সেই জন্য আমরা বিভিন্ন জায়গা ঘুরে এসে লাস্টে আমরা আসি আপনার ইয়েতে, এই ইসাপুরে অবস্থান করছিলাম। তো ইসাপুরে অবস্থান করার অবস্থাতে আপনার রোজার যে ঈদ, এই রোজার ঈদের মানে ঈদ যেমন কালকে, তো আজকে রাত্রে আমরা একটা অ্যাম্বুশ করছিলাম বেড়াইতে আর কি। তো বেড়াইতে অ্যাম্বুশ করার পরে ওরা আসলো ঠিকই, কিন্তু সেই মাটির রাস্তাটা দিয়ে না আইসা ওরা বালু নদী দিয়া স্পিড বোট নিয়ে চলে আসছে। তো উল্টা আমরা অ্যাডভান্স হয়ে রয়েছি, কিন্তু ওরা ব্যাকে যায়, মানে আমাদের জায়গাতে যায় আমাদের জায়গাগুলি দখল করে ফেলাইলো। তো এটা যখন আমরা ঠিক মানে কাকডাকা ভোর এইরকম সময়, মোটামুটি সেই সময় তো ভালো শীত, এই শীতের ভিতরেই আমরা সারা রাত ছিলাম বিভিন্ন জায়গাতে অবস্থান কইরা। কিন্তু ওই আপনার ওরা আসলো ভোরের দিকে স্পিড বোর্ডে। তো আসার পরে সেইখানে আপনার যখন খবরটা পাইলাম, তখন আমরা ডাবল মার্চ করে সেইখান থেকে দৌড়ে যেয়ে এই বালু নদীতে আসি। তো বালু নদীতে আসা এইখানে ছিল পরিকল্পিতভাবে, শুধু ক্র্যাক প্লাটুন না, আরও কয়েকটা গ্রুপ মিলে আমরা একটা শক্তিশালী অবস্থান করছিলাম আর কি। তো যাই হোক, এরপরে দেখা গেছে যে মানে দৌড়াইতে দৌড়াইতে যে এক পর্যায়ে কমান্ড ছাড়াই মুভমেন্ট শুরু হয়ে গেছে। তা এখন সবাই বাম সাইডে চলে গেল আপনার ওই বালু নদীর পাড় দিয়ে, আর আমরা 4 জন আপনার ওই যে নদীর ওই পাড়ে তখন মানে পার হইলাম একটা ডিঙ্গি, ছোট্ট নৌকা দিয়ে। নৌকাতে তখন মানুষও পার হইতেছে। ওদেরকে বললাম যে এক কাজ করো,
তোমরা এইভাবে না দৌড়ে আমাদেরকে একটা নৌকা দাও, আমরা পার হয়ে আমরা ওদের সাথে ফেস করি, তাইলে তোমরা আরামে যেতে পারো। তো ওরা নৌকা একটা দিল, দেওয়ার পর আমরা ওই পারে চলে গেলাম। তো সেই পারে আমরা যাওয়ার পরে তো আমার কাছে মনে হয় যে আমরা এই যে অলৌকিকভাবে 5 জন সিদ্ধান্ত যিনি নিছিলেন, ওনার নাম হলো বদরুল আলম। উনি ছিলেন আপনার ওই আজিজ গ্রুপের 2IC আর কি। আমাদের ক্র্যাক প্লাটুনের আমি একাই ছিলাম ওদের সাথে। আমরা যে 4 জন ওই বা 5 জন ওই পাড়ে গেলাম নৌকা দিয়ে। তো যাওয়ার পরে এরপরে আমরা ওদের সাথে যে মোকাবিলাটা করলাম, তো সেইখানে আপনার ওরা ছিল প্রায় 80-90 জনের মতন, আমরা হলাম 5 জন। তো যাই হোক, এখানে আবার একটা সুবিধা ছিল যুদ্ধের মধ্যে, সেটা হইলো যে উৎসুক জনতা, গ্রামের যে ইয়াং ছেলেরা, এরা আবার ওই যে এই যুদ্ধটা দেখার জন্য সরাসরি সামনাসামনি যুদ্ধ দেখার জন্য আমাদের সাথে থাকতো। আচ্ছা, তো থাকাতে এদেরকেও বলতাম যে ওই যে গ্যাপ দিয়ে শুয়ে থাক, তাতে ওরা দেখলে বুঝবে যে আমাদের সংখ্যাটাও নেহাত কম না আর কি। তো যাই হোক, এইভাবে করতেছি। এই টাইমে একটা ছোট্ট ছেলে এইসব বলতেছে, দেখা যায় আমি যে ফায়ার করতেছি, আমার কাছে ছিল SLR, সেলফ লোডিং রাইফেল আর কি। তো এইটা দিয়ে আমি যখন যুদ্ধটা করতেছি, তখন আমার পাওয়াটা ওই যে একটু এরকম খাড়া হয়ে রয়েছে। তো পাটা নামাই দিয়ে গেলো, ওস্তাদ আপনার গুলি লাগবো তো, ঠিক মতন করার। তারপরে আমারই কথা, ওস্তাদ আপনার গুলিও আমার কাছে আছে। তারপর আমি আমার গ্রেনেড চার্জ করলাম, তো আপনার গ্রেনেডও আছে আমার কাছে। তো ছোট বাচ্চাটা, হ্যাঁ, ছোট্ট ছেলেটা। তো পরে আমি আচ্ছা ঠিক আছে। তো এরপরে এই আমরা যে গোলাগুলি করতেছি, ওরাও গুলি করে, আমরাও গুলি করি, একটু মোটামুটি দূরত্ব আছে, যে কারণে মানে হচ্ছে না ঠিক। তো তখন এর সামনে ওই বালু নদীটার একটা শাখা খালের মতন আছে, ওরা ওই পারে, আমরা এই পারে। তা এখন আমরা মাঠের মধ্যে উন্মুক্ত, আমাদের দেখা যাচ্ছে, আর ওরা আবার গাছের আড়ালে আছে আর কি। তো এখন ওই যে সেই শাখা যে খালের মতন, এইটার উপর একটা সেকু আছে আর কি, ওই যে বাঁশের, হ্যাঁ, চিকন। তো এইটা ওই আবার ধইরা যাইতে হয়। তা ধইরা যাইতে গেলে আপনার ওরা গুলি করলে পড়ে যাব, তো সেই জন্য রিক্স হয়ে যাইতেছে। তা এখন একটা ছেলে, আমরা 5 জনের ভিতরের একটা ছেলে বলতেছে, আপনারা যদি মানে ওয়াদা করেন যে আমারে ফালাইয়া যাইবেন না, মানে তাইলে আমি কিন্তু ওই সেতু পার হয়ে ওই পারে যাইতে পারবো। আপনারা যদি ওয়াদা করেন তাইলে আমি করবো। তো আমরা রাজি হইলাম, বললাম যে ঠিক আছে চলো। তো এরপর আমরা আস্তে আস্তে ওইখানে এরপর ও মানে ওই সেই বাসের সেকুর উপর দিয়ে দৌড়াইতেছে আর গুলি করতেছে, তো গুলি করতে করতে ওই পারে গেল। এরপরে আমরাও ওই পারে যে সে পজিশন নিয়ে করছে, আমরাও এবার আস্তে আস্তে চলে আসছি। তা আমরা ওই পারে যে চলে গেছি, আর এইটা পাক আর্মি এই 80-90 জন, এরা এটা দেখা এরা এবার ব্যাক করলো, দেখতেছে যে ওরা কাদায় পড়বে, ওরা ব্যাক করলো। তা এখানে আসলে ওই যে যেটা পাকিস্তান আর্মি জানি যে পৃথিবীর একটা শক্তিশালী কতগুলি আর্মির মধ্যে পাকিস্তানি আর্মিও নাম করা। তো সেইখানে আমাদের দেশপ্রেমের কাছে আমার কাছে তখনই উপলব্ধি হইল যে ও কিছুই না, মানে আমরা এই 5 জনে তখন ওদেরকে দাবড়াইয়া পিছে নিতে নিতে এক পর্যায়ে আবার হারাইয়া ফেলাইলাম। তো পরে আমরা এসে একটা টিলাতে উঠছি, আর তখন দেখি যে আবার গুলি আসতেছে। তারপর দেখলাম যে যেইখান থেকে গুলি আসতেছে সেইটা এই যে যাদের সাথে আমি এইখানে আসছি, ওদের ক্যাম্প, ওদের বাড়িটাতে আগুন লাগাইয়া দিয়া ওইখান থেকে তারা আমাদেরকে গুলি করতেছে। তো এই গুলি করতে করতে এইখানে চলতেছে। তো এক পর্যায়ে ওদের যে গাইডার, ওই যে রাজাকার যারা, মানে আমাদের লোকাল বাঙালি, এরা যখন রাস্তা দেখায় বললো যে এইভাবে আসলে ওদের মানে আমাদেরকে ধরতে পারবে। তো এইভাবে যখন করছে, তো তখন আমি গুলি করলাম।
তো দেখি যে আমার যে এসএলআরের গুলি তাতে মানে যে মানে রেঞ্জে পড়তেছে না। তো তখন ওই যে একজনের ডাক দিলাম, বললাম যে তোমার রাইফেলটা নিয়ে এদিকে আসো। তা আসতে দিল। তো দেওয়ার পরে আমি খুব সুইফট আর কি, ঠাস ঠাস করে ওটা তো আবার করে টাইনা করতে হয়। তো দুইটা গুলি করলাম, দুইটাই পড়লো আর কি। দুইজন পড়ার পরে তখন আমার সাথে যারা ছিল এরকম পড়ছে। তো এরপরে যাই হোক, ওরা এইটা এই অবস্থা দেখা তখন ওরা বুঝছে যে না এরা মানে খুব ঝানু আর কি। তখন ওরা এই আমাদেরকে আক্রমণ করার সিদ্ধান্ত থেকে মানে বাদ দিয়ে ওরা তখন ব্যাক করলো। তো ব্যাক করার পরে এরপরে দেখি যে অনেকক্ষণ ওই জায়গাটা চুপচাপ, আর আওয়াজ পাই না। তো এই যে ঘটনাগুলি বলতেছি, এটা আপনার সেই যে ভোরবেলা ফজরের নামাজের সময় থেকে এই বাই দিস টাইমে, এটা ধরেন তখন বোধহয় 3টা 3:30 এইরকম বাজে আর কি। তো এরপরে একটা লোক আবার ওই আর্মি যেখানে সেদিক থেকে আসলো, আইসা এবার আমাদেরকে বলতেছে ওরা এখান থেকে চইলা গেছে গা, যাইয়া ওরা অমুকখানে অবস্থান করতেছে। তো তখন এর আগে এই যে আজিজ গ্রুপের কথা বললাম, তো এই আজিজ গ্রুপের যে আজিজ, আমিও চিনতাম না আর কি। তো আজিজ সহ ওই আমাদের মায়া ভাই সহ ওনারা যে ওই যে বাম সাইড দিয়ে বালু নদীর মধ্যে যে যুদ্ধ করলো, তো সেইখানে এই আজিজের কাছেও ছিল আপনার এসএলআর। তো সেই এসএলআরে পাক আর্মির গুলি লাইগা ওর অস্ত্র বেকার হয়ে গেল আর কি। এবং ও তখন পানিতে ছিল। তো তখন ওই পানির থেকে এরপর ডুব দিয়ে ওর উপর গোলাগুলি চলতেছিল। ও গুলি খাইতে খাইতে ওই আস্তে আস্তে কাপড় জামা সম্পূর্ণ খুইলা ওই নদীতে ফালাইতে আইসা এরপরে মানে শুধু তার শরীরের মধ্যে জাইঙ্গা ছিল আর কি। এই কাপড়টা নিয়ে ও আস্তে আস্তে মানে খবর নিয়ে জানলো যে ওই টিলাতে মুক্তি বাহিনী আছে। তো আসলো, আর আমরা চিনি না তো দূরে। আর ওর চেহারা ছিল ঠিক পাক আর্মির মতো নিয়ে, একদম মানে সুন্দর ফর্সা এবং স্বাস্থ্য ভালো। আমি প্রথম তাকে ওইখানে চিনলাম আর কি। তো তখন হ্যান্ডস আপ বললাম, ওর হাত উঠেই আস্তে আস্তে আসতেছে। তখন কাছে আসতে আর একজন কইল, ওস্তাদ আমাকে কমান্ডার। বললাম চিনো তো? চিনি। তো যখন বললো চিনি, তখন আসলো। আসার পরে এরপরে ওই যে গ্রামের লোক ছিল ওদের একজনের কইলাম যে একটা লুঙ্গি দাও। পরে একজন আইনার সাথে সাথে একটা লুঙ্গি দিল। তো এই যে ওনার সাথে কথা হলো, উনি তারপরে তখন এরপরে আর কি ওই যে ঘটনা বললাম যে উনি যুদ্ধে এই অবস্থার থেকে এই অবস্থায় আসছে, এটা উনি বললো আর কি। বলার পরে ওনার কাছ থেকে এটি শুনলাম। যাই হোক, তো ওই ছেলেটাই একটা লোক যখন আইসা গ্রামের বললো যে ওরা ওইখানে নেই অমুকখানে, তখন ওই কমান্ডার সহ মানে এরা সবাই রাজি হইলো যে ওইখানে যাইব। তো যে আসলো ওরে কইলাম যে দেখো, যদি মিথ্যা হয় তোমার মাথার খুললি কিন্তু চলে যাবো গা। তুমি যদি মানে মানে আমাদেরকে ডস দিতে চাও, তাইলে কিন্তু এইটার পরিণতি হবে তোমার মৃত্যু। রাজি আছো? তো কয় যে হ্যাঁ রাজি আছি। তো ঠিক আছে, তাহলে পজিশন নিয়েই আমরা আস্তে আস্তে গেলাম। যাওয়ার পরে দেখি যে হ্যাঁ ঠিকই, সেখান থেকে বেশ কিছু দূর আগে যাওয়ার পরে, যেহেতু ওরাও তো ওই যে হয়তো রাতে 4টা 5 বা মিডনাইটের দিকে অপারেশনের জন্য আসছে, তো সেই জন্য ওরাও তো মানে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, তা এখন দেখা গেছে যে সব ঘুমাইতেছে, মানে 80-85 জন ঘুমাইতেছে। আর এর ভিতরে মানে 10-12 জনের মতন বাই রোটেশনে এইদিকে দেখতে পজিশন নিয়ে করতেছে, ওই দিক থেকে এই দিকে আসতেছে, এইভাবে আর করে। আর আমরা তখন ওই ধান ক্ষেতের ভিতর দিয়ে আস্তে 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 খুব কাছে চলে আসছি। তো এখানে আমার কাছে মনে হয় যে ওই আমাদের যে আলম নাম জনার, উনার বোধহয় আর অত কাছে যাওয়ার দরকার ছিল না। যেই জায়গাটাতে অবশ্য সেই জায়গাটা একটু দুর্বল জায়গা ছিল আর কি, সেখান থেকে আমরা গোলাগুলি করলে আমরা ওদেরকে অ্যাটলিস্ট 15-20 জন মারতে পারতাম।
আর হয়তো আমরাও কিছু মারা যেতাম আর কি। এরপরে আপনারা ফিরে আসলেন, তারপরে খাওয়া দাওয়া কিভাবে কি হলো? সারাদিন ওই যে তো খাওয়া হলো না। যুদ্ধের ওই বাকি জায়গাটা একটু বলি। তো ওই যে যখন কাছাকাছি চলে আসলাম, তা আসার পরে তো সেইখান থেকে তখন ওই যে বদরুল আলম উনি বলতেছে যে আর একটু আগে যে ওই যে পুকুর একটা পুকুরের মতো থাকে, ওইখানে আমরা গেলে তাহলে শুধু এখানে মাটির রাস্তা এবং নরম, তো তো আমরা ওই ধান ক্ষেতের ইয়ে দিয়ে আইল দিয়া যাইতেছি, তো একজন পিছলে পইড়া আইল ভাঙ্গা বিকট একটা আওয়াজ হয়েছে, তো আওয়াজে ওরা উল্টা আমাদের উপরে ব্রাশ করছে। তো যাই হোক আমরা সেফ সাইডে যে আমরাও গোলাগুলি করলাম, আর ওরা ওইখান থেকে এরপরে যে লাফায়া মানে এই রাস্তার ওই পাড়ায় এই মানে পুরো ইভেন স্ট্যান্ড গানও কভার করে আর কি। তো ব্যর্থ হইলাম, হওয়ার পরে ওরা চলে গেল। তো ওরা চলে যাওয়ার পরে এরপরে আমরা ওই ওদের জায়গাতে চলে আসলাম। চলে এসে এরপরে আমরা যেই জায়গায় আসছি ওরা আবার সুন্দর জায়গাতে, আমরা উন্মুক্ত একটা মাঠের মতন। তো এইখানে কিন্তু ওই যে বললাম যে দেশপ্রেম, এরপরেও ওরা সাহস পাইল না, ওরা বুঝতেছে যে আমরা এখানে পাঁচজনের বেশি নাই, কিন্তু তারপরেও। এবং সেইখানে বদরুল আলম তখন একটা ডায়ালগ মারছিল, কইছিল যে যাদের সাথে এতদিন তোমরা যাদেরকে মারছো এরা ছিল গ্রামের নিরীহ মানুষ, আর আজকে যাদের সাথে মোকাবেলা করতেছে এরা হলো আসল মুক্তি বাহিনী, আজকে মাইরা কজন মারছো। তখন ওরা ওই গালাগালি করতেছে আর বলতেছে যে মালাউন কাপাস কে বলে, এই ওরা আস্তে আস্তে মানে আমাদেরকে ওরা ওরা ওদের মগজে ঢুকাইছে যে আমরা হিন্দু সব। যাই হোক ওরা এরপর বাংলাদেশে যে মুসলিম থাকে না, এটা ওদেরকে মানে বলছে যে পুরা আমরা আর কি মানে হিন্দু আর কি। যাই হোক এইভাবে ইয়ে করে শেষ পর্যন্ত ওইখানে আমরা ব্যর্থ হইলাম, না হইলে ওইটা হইলে খুব ভালো লাগতো আর কি। যাই হোক ওই যুদ্ধে আমাদেরও 2 জন মারা গেছিল এবং ওদের 20-22 জনের মতন মারা গেছে আর কি। আচ্ছা, এই যে যুদ্ধের মাঝে এতদিন তো বাইরে বাইরে যুদ্ধ করলেন, তখন কি বাড়ির সাথে বাবা মার সাথে কোনো যোগাযোগ? আর কোনো কমিউনিকেশন হয় না। কমিউনিকেশনটা হয়েছিল এই যে আমি যখন আপনার রূপগঞ্জ থানার এই নগরপাড়া স্কুলে যখন আমাদের ক্যাম্প, তখন আমার ছোট ভাই যে ও তখন ওই আমার স্টুডিও চালাইতো। তো ওইখানে আবার ওই এই যে শহীদ ভাইয়ের যে গ্রুপ, এদের গ্রুপের একজন ছিল যার সাথে আমি ভারতে গেছিলাম, লুৎফর রহমান বেনু, সেও মারা গেছে। তো সে আর কি ওই স্টুডিওতে আসতো, আইসা অস্ত্র টস্ত্র রাখতো, আবার ওইখান থেকে ইয়ে করতো। তো যাই হোক ওই ওরে বললো ছোটো ভাইরে যে যাইবি তোর ভাইয়ের সাথে দেখা করবি, তো ও তো রাজি হয়ে গেল, তো নিয়ে আসলো এই নগরপাড়া স্কুলে। তো ছোট ভাই আর ছোট ভাইয়ের বন্ধু একজন, সেও এখন জার্মান থাকে, এই 2 জনে আসলো। আসার পরে এরপর ওই যে দেখাইলো আর কি আমাদের। তো দেখানোর পরে ছোট ভাই ইয়ে করলো, আর ছোট ভাইয়ের বন্ধু তখন দেখতেছে যে ওই স্কুলের সামনে মাঠটার মধ্যে অস্ত্র ভরা আর কি। তো তখন বললো ভাই এত অস্ত্র, তো বললাম এগুলি সব পাক আর্মিদের, হ্যাঁ ওদেরকে মাইরা মাইরা এগুলি এসে। তো এই অস্ত্র দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও কয় ভাই আমি যাব না ঢাকাতে, আমি আপনাদের সাথে মুক্তিযুদ্ধে যুদ্ধ করব। তো তখন মায়া ভাই কোথায় জানি গেছিল, আসছে, তো কইলাম মায়া ভাই এই যে আমার ছোট ভাই আর এই যে ওর বন্ধু, ও কয়ে আমাকে লোকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবো। তো তখন মায়া তখন তারে কইতাছে কয় তোমারে এখন ট্রেনিং দেওয়ার সময় নেই, ঢাকাতে যাও, আমরাই ঢাকায় আসতেছি। এই যে স্মৃতিগুলো আমরা আসলে বন্ধুরা এরকম আমাদের বিজয়ের গল্প দীর্ঘ সময়ের এবং অনেক স্মৃতি, তো আমরা পুরোপুরি সব ঘটনা আমরা হয়তো একজন কাছ থেকে শেয়ার করতে পারবো না, যতটুক সময়ের মাঝে করা যায়। তো বড় ভাই আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো এই যুদ্ধের সময় অনেক রাত্রে তো খাওয়া হয়নি ঠিক মতো, ঘুম হয়নি, আবার কোনোদিন ভালো ভালো খাবারও হয়েছে, তো ওরকম খাবার নিয়ে কষ্টের কথা কি মনে আছে? না, আসলে খাবারের ব্যাপারটা হইতেছে কি যে এটা দেখছি যে কারোরই অভিযোগ নাই, কারণ ব্যাপার হচ্ছে কি সবাই তো
আত্মীয় স্বজন ছেড়ে আমরা মানে জীবন যুদ্ধের জন্যই আসছি, মরণকে মানে বরণ করেই মেনে নিয়েই আসছি। তো সেই জন্য আসলে কারোর অভিযোগ নেই, তবে সমস্যা সবাই কম বেশি সবারই হয়েছে। দেখা গেছে যে ভাত মানে ওই যে এটা কি বলে নান্দা বলে আর কি, ওই নান্দার মধ্যে ভাত থাকে, তো সেইখানে মানে কি বলবো যে কুকুর এসে সেও খাচ্ছে, আবার ওই যে কুকুর সরাই দিয়ে আবার ওই যে আমাদের মুক্তিযোদ্ধা ওরাও ওইখান থেকে নিয়ে খাইতেছে। এটা দেখছি মেলা ঘরের মধ্যে। মানে ওই সময়টা তো আসলে আমরা দেশকে বাঁচাবো, মা দেশ মাটিকে মনে হয় যে সেই কুকুরও বন্ধু আর কি, সেও বোধহয় আমাদের সাথে এইরকম আর কি মনে হয়। এই যে এত কিছুর পরেও আপনারা যখন দেশটা স্বাধীন হয়ে গেল তখন কেমন লাগছিল আপনার? এই অনুভূতিটা আমরা এই শেখের জায়গার, এই নন্দীপাড়া শেখের জায়গাতে যখন অবস্থান করি, তো শেষের দিকে, এটা ডিসেম্বর মাসের কথা বলতেছি আর কি, তো এইখানে এক পর্যায়ে আমার এক মুক্তিযোদ্ধা বন্ধুরে বলতেছি আর কি যে আচ্ছা দোস্ত, কবির এখন নাই, সেও মারা গেছে, তো কইলাম কবির এই যে যুদ্ধ করতেছি করতেছি, সত্যি যদি দেশ স্বাধীন করে ফেলাইতে পারি তাহলে কেমন লাগবো? তো ও তখন বলতেছে আসলে তো এইটা তো চিন্তা করে দেখি নাই যে কেমন লাগবো। এখন এই কেমন লাগাটা আমার মনে হয় যে আমাদের দেশের যারা এখন স্বাধীন দেশের মানুষ তারাই বলতে পারবে। তবে একটা আফসোস আর কি, যে দেশটাকে আরো সুন্দরভাবে সরকার করতে পারে যদি দুর্নীতি মুক্তভাবে দেশকে পরিচালনা করতে পারে আর কি, তাইলে সফল হবে আর কি। আপনারা যে উদ্দেশ্যে গেছিলেন সেই উদ্দেশ্য তো প্রথম উদ্দেশ্য সফল হয়েছে, এবং পরবর্তী জেনারেশনের দরকার হইল যে সৎভাবে যোগ্যভাবে যদি আমাদের প্রজন্ম যদি দেশটারে ভালোবাসা বাকি কাজটা করতে পারে, তাইলে আমার ধারণা এই দেশটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হবে ইনশাল্লাহ, এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হবে। কারণ আমার কাছে মনে হয় যে এই দেশে সমস্ত সম্পদই আছে, এবং আমরা পারি না, এইটাও আমার কাছে মনে হয় যে বিশ্বাস করতে পারি না যে আমরা পারবো না। আমরা পারবো, সমস্ত কিছু আমরা করতে, কারণ এটা আমরা যুদ্ধ কইরা দেখছি যে আমরা না পারাটাকে যখন আমরা পারতে পারছি, আমার মনে হয় যে দেশের মানুষ যদি সৎভাবে দেশে ভালোবাসে তাহলে দেশ সত্যি উন্নতি করতে পারে। আচ্ছা, আর একটা ব্যক্তিগত প্রশ্নে আমরা আসি, যেটা আমার দর্শকদের, ব্যক্তিগত জীবনে আপনার বিবাহিত জীবন এবং সন্তান সন্ততি কয়জন কি আছে? আমার 2 ছেলে 1 মেয়ে। তো 2 ছেলেই ওই ব্যবসা করে, আর ছেলে মেয়ে সবাইরই বিয়ে শাদী দিছি, নাতি নাতকুর আছে আর কি, আছি আলহামদুলিল্লাহ। আপনি এখনো অনেক সুস্থ আছেন, ফিট আছেন, এটা খুব ভালো লাগছে যে আসলে আমাদের দেশে 60 আপ হয়ে গেলে মানুষ মনে করে যে মনে হয় জীবনটা শেষ, কিন্তু আপনাদের তো 70 আপ। সেই ক্ষেত্রে আপনি এখনো অনেক ভালো আছেন, এবং হাজার হাজার না বলবো, বাংলাদেশের কোটি মানুষের দোয়া আছে আপনাদের কারণে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীন বাংলা কথা বলতে পারি। এর জন্য আপনাদেরকে স্যালুট, হাজার হাজার স্যালুট। আপনি অনেক অনেক ভালো থাকবেন। আর আমার বন্ধুদের একটা চাওয়া ছিল, সেটা হলো যে মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের ভিতরে অনেক কষ্টের মাঝে দুঃখের কিছু সুখের স্মৃতি ছিল। যেমন আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যখন খবর শুনতেন যে অমুক জায়গায় পাক আর্মি 2 জন মারা গেছে, তখন কেমন লাগতো? অবশ্যই ভালো লাগতো, কারণ এটা তো মানে বলার মতন না। কারণ যেখানেই আমরা সফলতা পাইছি সেইখানেই আমাদেরকে ভালো লাগছে। এবং এইটার আরেকটা, আমরা ক্র্যাক প্লাটুনের সর্বশেষ যুদ্ধ হয় 11ই ডিসেম্বর, সেটা আপনার এই নন্দীপাড়া শেখের জায়গা। তো সেই দিন আমরা অপ্রস্তুত ছিলাম, সকাল 10টা 11টার মতন হবে আর কি। তো এই সময় অবশ্য শীতের দিন, তো গোসল টোসল কইরা ছোট ছোট ছেলেরা মার্বেল খেলতেছে, ওইটা দেখতেছি, অস্ত্র শস্ত্র পরিষ্কার কইরা মানে ঘরে রাখা। তো এই টাইমে দেখা গেছে যে আপনার পাক আর্মি
আসছে। তো পাক আর্মি আসার কথা অর্থ এটাই আর কি যে দাঁড়াইছে যে ওরা তো অলরেডি ডিসেম্বরে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে বর্ডার দিয়ে মাইর খাইতে খাইতে ওরা ঢাকারে সেভ করার জন্য এই আমাদেরকে এইখান থেকে মানে সরাইতে চাইছে। তো সরাইতে চাইছে, আর আমাদের কমান্ডার তখন ওইখানে মায়াবাই ছিলেন, উনি তখন বললো যে কয় যুদ্ধ করার দরকার নেই, হ্যাঁ এখন যুদ্ধ করলে রক্তপাত হবে। তো আমাদেরকে বললো যে এক কাজ করো, চলো ব্যাক করি আমরা। তো আমরা যেদিকে যাচ্ছিলাম তো সেই দিক থেকেও দেখা গেছে যে সেল আইসা পড়তেছে। তো তখন মায়াভাই বুঝলো যে মানে ঘেরাওয়ের ভিতরে পড়ে গেছি গা। তা এখন দেখছে যে যুদ্ধ ছাড়া উপায় নাই আর কি। তো যাই হোক, এরপরে আমারে বললো যে কতক্ষণ যুদ্ধ করা যাবে। তো আমি বললাম কন্টিনিউয়াসলি করলে আপনার আধা ঘন্টা করা যাবে, এরপর গুলি শেষ হয়ে যাবে। কারণ গোলা বারুদ যেখানে অস্ত্রশস্ত্র আমাদেরও আছে সেই জায়গা পাক আর্মির দখলে চলে গেছে আমরা বিলের মধ্যে। তো তখন বললো যে ঠিক আছে। তখন মায়াভাইয়ের একটা সুন্দর ডায়ালগ আসছিল যেটা আমার মরণ পর্যন্ত মনে থাকবে। সে বলছিল আজকে আমি পাক আর্মির সাথে যুদ্ধ করব না, আজকে আমি যুদ্ধ করব যে সারেন্ডার করবা আর যে ভাগবা আমি তাকে গুলি করব, চলো আগে বড়। তো এরপরে এই আমরা ৬০-৬৫ জন, ওরা ৫০০-র উপরে হবে, এই সাথে মোকাবেলা কইরা মানে প্রোগ্রেস করতে করতে এমন পর্যায়ে যেয়ে পৌঁছাইলাম যে এরপরে ওরা ব্যাক করতে বাধ্য হইলো। ব্যাক করতে যেয়ে ওই বালু নদীর শাখা খালের মধ্যে যেয়ে পড়লো। এর ভিতর আমাদের আরও ২-১টা মুক্তিযোদ্ধা গ্রুপ ওরাও আইসা আমাদের সাথে জয়েন করলো। করার পরে এরপরে আক্রমণের পর আক্রমণ, এবং সেইটা একটা এমনই যুদ্ধ হয়েছিল যে সেই যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধা একজনও আল্লাহর অশেষ রহমতে মারা যায়নি। সেই যুদ্ধে ওদের ১০০-র উপরে মারা গেছিল, এবং সেই শাখা নদীটা আপনার মানে ওই কারবালার গল্প শুনছি, সেই কারবালার মতো লালে লাল এই পশুদের রক্তে আর কি। এবং এত অস্ত্র পাইছিলাম যে অস্ত্রের লোভে আমরা ওই যে যেই দিকে ভাগতে চাইছিলাম, তো সেই দিকের থেকে সেল আসাতে এবার এরা তো চলে গেছে ডেড বডি থুইয়াই, আমরা এবার এই অস্ত্র নিয়ে ওই সেইখানে যে আক্রমণ করি। তো সেইখানে যে এরপরে ওরাও চলে গেছে ওইখান থেকে। সেটা ছিল মুড়াপাড়া জমিদার বাড়ি। তো এই মুড়াপাড়া যে আমরা সেইখানে বোম মাইন্ড এগুলি চেক কইরা কইরা এই ১১ই ডিসেম্বর আমরা পাকিস্তানি পতাকা নামায়া বাংলাদেশের পতাকা উত্তোলন করি, এবং সেইখানে এরপরে আমরা এই অবস্থান করি এই আপনার ১৬ই ডিসেম্বর পর্যন্ত। এর ভিতরে বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান যিনি জেনারেল শফিউল্লাহ, উনি আইসা আমাদের সাথে মিটিং করলো। তো বলল যে কি বুঝো? তো বললাম যে একটা জিনিস যুদ্ধ কইরা দেখছি যে সারেন্ডার করতে বললেই ওরা গালাগালি করে। তো তখন উনি বলল যে আমরা তো এখানে চলে আসছি, তো এইটা আমাদের ছাইড়া দাও, মুড়াপাড়া এটা আমাদেরকে ছাইড়া দিয়া তোমরা ঢাকাতে যাও, যাইয়া মারো মরো। স্টেট কাটেতে আমাদেরও কোনো ইয়ে নেই। তো এখন ওই যে সে বালু নদীর পাড়ে ভারতীয় সেনা যারা এরা বাংকার করা শুরু করছে। আমি তখন বললাম আরে ভাই এটার কোনো দরকার নাই গা, তোমরা এখানে আরামে ঘুমাও, হ্যাঁ আমরা সামনে যাইতাছি ওদের সাথে মোকাবেলা করার জন্য, তোমরা এখানে আরামে ঘুমাও। তো ওরা ভারতীয় সেনাবাহিনী বলে কই সব পাগল হ্যাঁ, কয়েকগুলি পাগল, মানে যে আনবিলিভেবল কথাবার্তা কয় কিভাবে, মানে আর্মির তো ধর্ম যেখানে যাবে উনি বাংকার করবো। তো ওরা বাংকার কোনো দরকার নেই, আমরা যাইতেছি সামনে তাসলিম ভাই আপনি অনেক ভালো থাকবেন। আমরা অনেক কথা শুনলাম, এরকম আমরা হাসি সব সময় দেখতে চাই, এবং আমাদের এখনো যারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবিত আছেন আমরা তাদের সব সময় সম্মান করব, স্যালুট করব, কারণ ওনাদের জন্য আজকে আমাদের এই শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ আমরা পেয়েছি। বড় ভাই আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, আমার জাতির উদ্দেশ্যে এবং ইয়াং জেনারেশন উদ্দেশ্যে আপনি একজন জাতির
শ্রেষ্ঠ সন্তান হিসাবে, বীর মুক্তিযোদ্ধা হিসাবে তাদের কি বলার আছে তাদের? এখন যারা লেখাপড়া করতেছ এবং তারা আমাদের এই যে জীবন কাহিনীগুলি যে শুনলা দেশপ্রেমের, এতে আমার কাছে মনে হয় যে তোমরা যদি ঠিক অন্তর থেকে দেশে সত্যি ভালোবাসো, তাইলে তোমরা বাকি কাজটা করতে পারো, যে সৎভাবে দেশকে এমনভাবে ইয়ে করবা যে যাতে নাকি এই দেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হিসাবে পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে কিয়ামত পর্যন্ত থাকে। এই আশাই আমি করি তোমাদের কাছে। জয় বাংলা। ওকে, আপনি অনেক ভালো থাকবেন। আর আমার এই জীবনের গল্প এবং আমার এনএনটিভির পক্ষ থেকে একটা সামান্য একটা উপহার, এই কারণে যে আপনারা একটা দেশ দিয়েছেন, সেই দেশটার চাবির একটা রিং। আর যেহেতু আপনার জন্য আরেকটা ছোট্ট উপহার আছে, সেটা হলো যেহেতু আপনার সময়ের কাজ সময় করেছেন, ওই সময় আপনারা যদি ঝাঁপিয়ে না পড়তেন তাহলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না। এর জন্য আমাদের এনএনটিভির পক্ষ থেকে সামান্য একটা ঘড়ি আছে। এই সময়ের কাজ করেছেন, এই জন্য আপনাদের সামান্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম, অনেক ভালো থাকবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বীর মুক্তিযোদ্ধা AKM তাসলিম উদ্দিন ভাইয়ের জীবনের গল্প, বিজয়ের গল্প। আপনারা সবাই ভালো থাকবেন এবং